আমার শ্বশুর আমাকে এইভাবে সন্তান জন্ম দিতে আমাকে সাহায্য করবে, সেটা আমার কল্পনারও বাইরে ছিল বন্ধুরা। আসলে বিবাহিত জীবনে একটা নারীর সবচাইতে সম্মান জায়গা হচ্ছে একটা সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো আমার স্বামীর দুর্বলতার কারণে আমি কখনোই মা হতে পারবো না। ডাক্তার আপা এটা ডিরেক্ট আমাকে বলে দিয়েছে। আর এই কথাটা শোনার পর আমার উপর যেন আসমান ভেঙে পড়ল। আমি কোথায়, কাকে, কিভাবে মুখ দেখাবো আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার আমার আর কোনো অধিকার নেই, আমি মরে যাই, এরকমটা আমার কাছে মনে হয়েছিল। সো বন্ধুরা, আসলে আমি যেই সময় এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি ইঁদুরের বিষ খাবো, আমি মরে যাব, ঠিক সেই সময় আমার শ্বশুর আমার সামনে আসলো এবং আমার সমস্যার কথা শুনে সে আমাকে সাহায্য করলো। এবং আজকে আমি সন্তানের মা হয়েছি, 2 বাচ্চার মা হয়েছি। তো বন্ধুরা, আজকে এই ঘটনাটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে যাচ্ছি। আর আশা করি আজকের এই বাস্তব ঘটনা, বাস্তব গল্পটা শুনলে আপনারাও অনেক বেশি শিহরিত হয়ে উঠবেন। আজকের গল্পটা হতে যাচ্ছে অনেক বেশি টুইস্ট আর অনেক বেশি বিনোদনমূলক। তাহলে বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ কি, শুরু করি আমাদের আজকের আয়োজন। বন্ধুরা, আমার নাম হচ্ছে মুক্তা বেগম। আমার রিসেন্ট বিয়ে হয়েছে প্রায় 1.5 বছরের মাথায়। আর একটা মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু স্বামীর বাড়ির সবাই কিন্তু অনেক বেশি আদর করে। আর আমার মা বাবা, আমার বাপের বাড়ি থেকে সবাই তো আমাকে ভীষণ আদর করতো, মানে মাথায় তুলে রাখতো। এদিকে শ্বশুরবাড়ির লোকজন, আসলে আমার স্বামীর, তারা শুধুমাত্র একজনই, মানে সংসারে আর কোনো ভাই নেই, কিন্তু তার 2 বোন আছে, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন যারাই আছেন, ননদ, পাড়া প্রতিবেশী, গোষ্ঠী, সবার একটা ইচ্ছা যে আমার স্বামী আলামিনের কবে একটা সন্তান হবে আর সবাই তাকে কোলে নেবে। আসলে কি জানেন, এই আমাদের যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীর মধ্যে কোনো সন্তান নেই, কোনো বাচ্চা কাচ্চা নেই। এই জন্য কেউ কেউ আসলে কোনো আদর করতে পারতেছে না কাউকে। কেউ আসলে কোনো বাচ্চা কাচ্চা কোলে নিতে পারতেছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সবার একটা আকাঙ্ক্ষা। এই জন্য সবাই আমাকে ধরেছে যে মুক্তার বাচ্চা হবে, হ্যাঁ আমরা কোলে নেব, আদর করব। তো বন্ধুরা, আমার স্বামী আসলে বিয়ের পর থেকেই, মানে বাসর রাতেও আমার সঙ্গে খুব একটা বেশি টাইম আমাকে দিতে পারে নাই। বাসর রাতে আমি ভেবেছিলাম যে এটা হয়তো এই স্বাভাবিক, কারণ সে হয়তো জীবনের প্রথমবার এরকম কাজ করতেছে আর এরকম হতেই পারে। হয়তো সে দিনের বেলা অনেক নার্ভাস, তার উপর দিয়ে কী গেছে, আর একটা বিয়ে বাড়িতে কী হয় আপনারা সবাই জানেন। যাই হোক, আমিও একটু নার্ভাস ছিলাম, সেই জন্য আর এত কিছু আমি আর মনে করি নাই আর ভাবিও নাই। কিন্তু বন্ধুরা, বাসর রাত তো গেল, এরপরে রাত, এইভাবে প্রায় 10টা দিন গেল। কিন্তু সে আমার সঙ্গে ভালো করে শারীরিক সম্পর্কই করতে পারতেছে না। আর যদি সে শারীরিক সম্পর্কটা নাই তৈরি করতে পারে, বাচ্চাটা কোথা থেকে হবে? সন্তানটা কি হাওয়ায় ভেসে আসবে? না। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমি তো নতুন বউ, তাকে কোনো কিছু বলতে পারতেছি না, বা আশেপাশেও যে কোনো কিছু বলবো তেমন কাউকে কোনো কিছু বলতে পারতেছি না, জানাতে পারতেছি না। আমার মনে ভীষণ দুঃখ যে আমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, এত আয়োজন করে, বিশাল বড় প্যান্ডেল বান্ধে অনুষ্ঠান করে আমাকে, এত সুন্দর করে আমাকে বিয়ে দিছে, এত টাকা খরচ করে সমিতি থেকে লোন তুলছে, আমাদের একটা এই 1 বিঘা জমি বিক্রি করছে, খুব কষ্ট। কিন্তু আমার স্বামী তো আমাকে আসলে প্রপারভাবে সুখ দিতে পারতেছে না, আমাকে তো সে শান্তি দিতে পারতেছে না। হ্যাঁ, এখন আমি এই দুঃখটা আমি কার কাছে বলবো? তো অনেক মেয়ে আছে যারা বিয়ের পর দেখা যায় স্বামী যখন না পারে তখন সে সংসার ভেঙে দেয়, কিংবা এই অন্য কোনো ছেলের সাথে সে সম্পর্ক করে। কিন্তু আমি কি করব? আমার মাথায় ওই সময় কোনো কিছুই কাজ করতেছিল না। সত্যি কথা বলতে আমি একেবারে নার্ভাস হয়ে পড়েছিলাম, যে আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। এত টাকা পয়সা খরচ খরচ করে আমাকে বিয়ে শাদী দিল, এরকম একটা স্বামী। হ্যাঁ, আমার স্বামী আসলে খুব ইয়ং বয়সের একজন, মাত্র 22 বছর বয়স আলামিন। তো তার শরীরও সুস্বাস্থ্য মোটামুটি বেশ ভালো, কিন্তু সে আসলে স্ত্রী সুখ দিতে পারতেছে না।
এটা আসলে আমার জন্য ভীষণ লজ্জার একটা বিষয়। হ্যাঁ, তো যখন রাতের বেলায় আমরা মিলনের জন্য রেডি হই, সে আসলে প্রপারভাবে আমাকে টাইম দিতে পারতেছে না। আমার সঙ্গে পারতেছে না। বা সে যতটুকু সময় আমাকে দিচ্ছে, টাইম দিচ্ছে, অতটুকুতে আমার কিন্তু হচ্ছে না। আমার আরও বেশি লাগবে। আমার আরও বেশি চাই। কিন্তু কি করব? কোনো কিছুই বুঝতেছি না। মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। আসলে ভাবলাম যে স্বামীকে একবার বলবো। মাসখানেক পর আমি আমার স্বামী আলামিনকে বললাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। রাতের বেলায় যখন সে মিলন করবে আর কি ঠিক ওই সময়টাতে। তখন সে বলল, হ্যাঁ, বলো, এতে আবার আমার অনুমতি নেওয়ার কি আছে? আরে তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী। আমার জীবনের সব কিছুর দায়ভার দায়িত্ব তো তোমার হাতেই। তাছাড়া এই বাড়ির দায়িত্ব তো এখন তোমার কাছে। তো তুমি নির্দ্বিধায় বলো। তখন আমি বললাম, আসলে এই বাড়ির কোনো কিছু না, বিষয়টা হচ্ছে আমার একান্ত পার্সোনাল একটা বিষয়, আপনার বিষয়ে জানতে চাচ্ছিলাম। আসলে আপনি কোন মাইন্ডে নেন সেটাই। তখন সে বলল, না হ্যাঁ না হ্যাঁ, কোনো মাইন্ডে নিব না, তুমি বলো। যাই, তখন তো আমি অনুমতি পেলাম। তখন আমি তাকে বললাম, আসলে দেখেন, বিয়ের প্রায় আমাদের প্রায় আজকে 1 মাস হয়ে গেছে। কিন্তু আপনি আমাকে যে স্ত্রী সুখটা দিচ্ছেন, এতে কিন্তু আমার হচ্ছে না। মানে সত্যি কথা বলতে আমার আরও বেশি লাগে। হ্যাঁ, আপনার তো হয়ে যায়, কিন্তু আমার আসলে হয় না। আমি আসলে পুরোপুরি তৃপ্তিটা আমি পাই না। হ্যাঁ, তো এইভাবে আসলে আমি পারতেছি না। দেখেন, আমি দেখেছি, আমার অনেক বান্ধবীরাও দেখেছি, তারা বিয়ের পরে স্বামীর সঙ্গে সংসার না করে তারা কিন্তু চলে গেছে। ঠিক আছে? তো আমি কিন্তু এটা চাচ্ছি না। কারণ যেহেতু আপনার একটা সম্মান আছে এই অত্র এলাকায়, এই মহল্লাতে, আপনার সম্মানটা নষ্ট হোক, আপনার সম্মান নষ্ট মানে আমার সম্মান নষ্ট। কিন্তু এইভাবে তো আসলে আমি চলতে পারবো না। এখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। এখনই যদি এই অবস্থা, তো আজ থেকে আরও 1 বছর, 2 বছর, 5 বছর যখন যাবে, তখন আসলে আমাদের এই বৈবাহিক জীবন, আমাদের দাম্পত্য জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? দেখেন, আমি কিন্তু এই বিষয়ে খুবই সংকুচ হয়ে আছি। তখন সে আমাকে আসলে কোনো কিছু এই বিষয়ে বলতে চাইল না। সে একটু লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে আমাকে বলতেছে, আসলে মুক্তা, এই কথাটা আমি আসলে যে তোমাকে কি করে বলি বা তোমাকে যে আমি কি করে বুঝাই, দেখো, আসলে ছোটবেলায় আমার একটা সমস্যা হয়েছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকেই আমার আসলে একটু, মানে বুঝো তো, আমার একটু প্রাইভেট সমস্যা আছে। তখন আমি বললাম, এটা আপনি কি বলতেছেন এখন বিয়ের পরে? আপনি তো এটা বিয়ের আগেও আমাদেরকে বলতে পারতেন বা পার্সোনালভাবে আমাকে জানাতে পারতেন। এখন আমার মা বাবা এত টাকা খরচ করে আমাকে বিয়ে দিছে, এখন আপনি এই কথা বলতেছেন? না, এটা আমি কোনোভাবে আমি মেনে নিতে পারবো না। আমার পক্ষে এটা মানা অসম্ভব। আপনি এখনো সময় আছেন, ডাক্তার দেখেন, না হলে আমি মা বাবাকে বলতে বিষয়টা বাধ্য হবে। তখন আমার স্বামী আমাকে বলল, দেখো মুক্তা, আমাদের তো সবই বিয়ে হয়েছে মাত্র, তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো। হ্যাঁ, আমি দেখতেছি, আমি একটা ডাক্তার দেখাবো। দেখো, এতদিন তো আমি আসলে কোনো ডাক্তার দেখাই নাই, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তো যাই হোক, তোমার যদি এতটুকু না হয়, আমি একটা ডাক্তার দেখাচ্ছি। তখন আমার হাজব্যান্ড আসলে একজন ডাক্তারের কাছে গেল, যারা এসব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার। তাদের কাছে যাওয়ার পর আমার স্বামীকে ডাক্তার বলল, আসলে তার যে শুক্রাণু, হুম, তার যে ইয়েটা, আসলে সে কখনোই, মানে সন্তানের বাবা হতে পারবে না। সে কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না। আর আমি এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি বা যতদিন আমি আছি আর কি, আমি কখনোই আসলে একজন মা হতে পারবো না। এই কথাটা শোনার পর বিশ্বাস করবেন, আমার ভেতরটা একদম পুরো ফেটে যাচ্ছিল যে আমি এটা কি শুনলাম। হ্যাঁ, আসলে বিয়ের পর একটা মেয়ের কোনো দাম নেই। একটা মেয়েকে কেউ তেমন একটা সম্মান দেয় না, কিন্তু আপনি যখন একজন মা হবেন, সে একটা ছেলে হোক মেয়ে হোক, দেখবেন আপনাকে সবাই মাথায় তুলে রাখবে যে আপনি অমুকের মা, তমুকের মা। হ্যাঁ, আপনার একটা সন্তান আছে, কিন্তু আমি আমার স্বামীর দুর্বলতার কারণে আমি মা হতে পারবো না। এই বিষয়টা যেন আমি, সত্যি কথা বলতে বন্ধুরা, এই বিষয়টা আমি কোনোভাবেই
আমি কোনোভাবেই এই বিষয়টাকে মেনে নিতে পারতেছিলাম না। আমি তখন আমার স্বামীকে একটা কথাই বলতেছিলাম, তুমি এই ডাক্তারের কাছে না, তুমি শহরের আরও বড় ডাক্তারের কাছে যাও। সে আরও বড় ডাক্তারের কাছেই গেল, কিন্তু তার শুক্রাণুতে কিছু সমস্যা ছিল। বন্ধুরা, আমি খুব দ্বিধায় পড়ে গেলাম যে এই সংসারটা কি আমি রাখবো নাকি রাখবো না। আমি কি আমার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ির কাছে কি সত্যিটা বলে দেব? কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামী আমার হাতে পায়ে ধরে ফেলছে। সে আমাকে কি বললো জানেন? মুক্তা, আসলে এই মহল্লাতে আমার একটা সম্মান আছে। আমরা এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করি। আমার বাবা মায়ের একটা সম্মান আছে। তুমি আমাদের সেই সম্মানটা নষ্ট করে দিও না। দেখো, যদি তুমি মা বাবার কাছে বলো যে আমি আসলে বাচ্চা জন্ম দিতে পারবো না, বা তোমাকে আমি সুখ দিতে পারি না, তৃপ্তি দিতে পারি না, তো আমার বন্ধুবান্ধব অনেকেই আছে, তাদের কাছে যদি এই কথাটা ছড়িয়ে পড়ে, মহল্লার লোকজন, আশেপাশের মানুষ যদি বিষয়টা জানতে পারে, তাহলে কিন্তু আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। একজন পুরুষ মানুষ হয়ে আমি আর এই সমাজে বেঁচে থাকতে পারবো না। আমার মরে যাওয়াই উত্তম হবে। এখন আমি তোমার হাতে পায়ে ধরি, তুমি দরকার পড়লে আমি তোমাকে পুরুষ এনে দেবো বাহির থেকে, হ্যাঁ, গোপনভাবে। কিন্তু তারপরেও তুমি কারো কাছে মুখ খুললো না। দেখো, আমাদের তো একটা বাচ্চাই দরকার, আর তোমার তৃপ্তি দরকার। তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলো, যে কোনো ছেলের সঙ্গে রিলেশন করো, হ্যাঁ, একটা বাচ্চা নাও, তারপর যা খুশি করো। আমাদের তো অনেক টাকা, আমি তো একটা বিজনেস করতেছি, তাই না? আমি দরকার পড়লে তোমাকে অনেক টাকা দিব। কিন্তু বন্ধুরা, আমি আমার স্বামীর কথা শুনে আমি আরও শিহরিত হয়ে পড়লাম। সে আমাকে এসব কী বলতেছে। পরে আমি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে একা একা চিন্তা করে দেখলাম যে আসলেই একটা মানুষের সম্মান কামাতে অনেক দিন সময় লাগে, কিন্তু সম্মান ক্ষুণ্ণ হতে তার ৯ সেকেন্ডও লাগে না। এই অত্র এলাকাতে আমার স্বামী, শ্বশুর, শাশুড়ির অনেক আত্মীয় স্বজন আছে, তাদের অনেক মান সম্মান আছে। হ্যাঁ, আমি যদি আসলে বেগে অন্য একটা পুরুষের সঙ্গে চলে যাই, তাদের মান সম্মানে আঘাত লাগবে। তো আমি তাদের সম্মানের কথা চিন্তা করে আমি আর এই সংসার চারি নাই। তো আমি আমার স্বামীকে বললাম, ঠিক আছে, আপনাকে বাইরে থেকে পর পুরুষ আনতে হবে না, আমি দেখি কি করা যায়, একটা বাচ্চা আমরা দত্তক নিতে পারি কিনা। তো বন্ধুরা, আমি কি করব পুরো কিছুই আমি বুঝতে পারতেছিলাম না। মানে আমার উপর এক বিশাল টেনশন এসে পড়লো, এক দায়িত্ব এসে পড়লো। একদিকে আসলে আমার মা বাবা ছিল একটু গরিব, হ্যাঁ, আমরা একটু গরিব ছিলাম, মধ্যবিত্ত। আর আমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে তারা একটু বড় লোক। এখন আমি বুঝতে পেরেছি আমার শ্বশুরবাড়ির লোকজন কেন তারা আমাকে, আমার মতো একটা গরিব মেয়েকে তারা বিয়ে করেছে। এখন আমি ফুল ক্লিয়ার, আমার ভিতরে আর কোনো ডাউট নেই। কারণ আমি ছিলাম একজন গরিব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমার স্বামীর সমস্যা, হ্যাঁ, আমি তো এই কথা কাউকে আসলে লজ্জায় বলবো না, ঠিক আছে? আসলে বন্ধুরা, আমার বাবা এই বিয়েটার জন্য সে 2 লাখ টাকা এনজিও থেকে লোন নিছে। 2 লাখ টাকা আমাদের 1 বিঘা একটা জমি বিক্রি করছে, দুমদাম করে অনুষ্ঠান করে, নাচ গান পার্টি করে বিয়ে করেছে, বিয়েটা দিয়েছে আমাকে। আর এখন আমার স্বামীর এই দুর্বলতা, এখন আমি কি করব? না পারতেছি সংসারটা ভাঙতে, না পারতেছি সংসারটা রাখতে। আমার মাথায় টেনশন। এখন আমি যদি বাবাকে, আমার মাকে আমি এই বিষয়টা বলি আমার বাপের বাড়িতে, তাদের মাথায় তো হাত পড়বে, তারা তো আরও বেশি ভেঙে পড়বে। এমনিতেই তারা একটা লোনে আছে। এখন যদি তাদেরকে আমি এই কথা বলি, তাহলে তো আরও বিশাল বড় একটা সমস্যা হয়ে যাবে। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে আমার বাবা এবং মা কষ্ট পাক আমার কারণে। যত যাই হোক, আমি এই সংসারটা আমাকে করতেই হবে, অন্তত আমার নিজের জন্য না হোক, আমার পরিবারের জন্য। তখন থেকে বন্ধুরা, আমি আসলে দেখি আমার স্বামী আমাকে রাতে সে যে সুখটা দেয়, যে আমাকে স্ত্রীর যে সুখটা দেয়, এই সুখটাতে আমার হয় না। উল্টো সে যখন ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তখন আমাকে ওয়াশরুমে যেতে হয়, মানে বাথরুমে যেতে হয়। ফ্রিজে গিয়ে দেখি বেগুন, শসা, যা কিছু আছে, হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে সেগুলো দিয়ে কোনোরকম কাজ চালাতাম। কিন্তু এগুলো দিয়ে আসলে তেমন একটা ফিল পেতাম না। আসলে মানুষের যে একটা শান্তি, হ্যাঁ, স্বামী যে একটা যে তৃপ্তিটা দিবে, এটা কিন্তু বেগুন দিয়ে আর শসা দিয়ে কিন্তু কখনোই হবে না, ঠিক আছে? তো এইভাবে আমার দীর্ঘদিন যাবৎ চললো। আর
বিয়ের যখন প্রায় ১.৫ বছর হলো, ঠিক এই সময়ে এসে আমার বাপের বাড়ি থেকে আমাকে সবাই প্রেশার দিচ্ছে। আমার মা আমাকে ফোন করে বলতেছে, "কি গো মুক্তা, কেমন আছো?" আমি বললাম, "হ্যাঁ আম্মাজান, ভালো আছে, আপনি কেমন আছেন?" তখন তারা আমাকে বলতেছে, ১.৫ বছর তো হয়ে গেল, আর কবে নাতি নাতনির মুখ দেখব? আমরা মরার পরে নাকি? মায়ের এমন কথা শুনে সত্যি বন্ধুরা আমার মুখে হাসি আসছে, কিন্তু আমার অন্তরটা পুরো ফেটে যাচ্ছে। সত্যি তো, তারা নাতি নাতির মুখ দেখবে, মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না, তাদের চাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। তো আমি কি করব? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। ওপর দিয়ে আমার বাবাও দেখি একদিন মিষ্টি নিয়ে আমাদের বাড়ি হাজির। এসে আমার শ্বশুর শাশুড়িকে বলতেছে, "কি বিয়াই বিয়াইন, কবে নাতি নাতনি কবে হবে? আমি তো তাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, অগ্রিম সুখবরের জন্য এই যে আমি কাপড়ও নিয়ে এসেছি।" সত্যি আমার বাবা আমার সন্তানদের দেখার জন্য সে একদম মুখিয়ে আছে। হ্যাঁ, মিষ্টি, কাপড় চোপড় সব কিছু নিয়ে এসেছে। এই এতগুলা মানুষের স্বপ্নটা আমি আসলে কি করে ভেঙে দেই? আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। বিষয়টা আমার স্বামীর সঙ্গে আমি রাতের বেলা শেয়ার করেছি। "ওগো, তুমি একটা ভালো ডাক্তার দেখাও না, আমাদের একটা বাচ্চা লাগবে। দেখো, আমরা একটা বাচ্চা হাসপাতাল থেকে নিয়ে আসতে পারি, কিন্তু এটা আমাদের নিজের হবে না। ঠিক আছে? তাছাড়া পরিবার সব কিছু জেনে ফেলবে। তখন কিন্তু আমরা আর মুখ দেখাতে পারবো না। নিজের বাচ্চা হলে তখন কিন্তু বিষয়টা খুব ভালো হতো।" ঠিক আছে? তখন আমার স্বামী আসলে সে কান্না করে দিল। সে কান্না করে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাচ্ছে। বলতেছে, "আমি কি করব বলো? আমি তো বিয়ে করার আগে বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে নিজের হাতে নিজের জীবনটা, যৌবনটা নষ্ট করে ফেলেছি। এখন তোমাকে আমি ঠিকভাবে সুখ দিতে পারতেছি না। হ্যাঁ, তোমাকে একটা সন্তান উপহার দিতে পারতেছি না। দেখো, এই সব কিছুই হচ্ছে আমার কারণে। আমি কি করব? একটা কাজ করো, আমি কালকে ১ বোতল বিষ নিয়ে আসছি। তুমি আমাকে এই পানিতে মিশিয়ে দাও, আমি সেটা খেয়ে মরে যাই।" ছি! স্বামীর মুখে এমন কথা সত্যি আমার জন্য খুব লজ্জার বিষয় ছিল। আমি তো গ্রামের মেয়ে, আসলে অত পেস-পোস বুঝি না বাবা। যাই হোক, একদিন আমি গভীর রাতের বেলায় প্রায় ২টার দিকে আমার স্বামী তখন গভীর ঘুমে ছিল। সে মানে অনেক ঘুমে ছিল। তো তখন আমি আসলে ইয়েতে গেলাম, এই ঘুমে ছিল বললে, তখন আমার স্বামী আমাকে আসলে সুখটা দিতে পারতেছিল না। তখন আমি ওই একটা বেগুন নিয়ে আমি ওয়াশরুমে ঢুকলাম, টয়লেটে। আর আমি আসে না, এত রাত, রাত বাজে প্রায় ২টা। আর আমাদের বাসার ভিতরে তো অ্যাটাচড বাথরুম, মানে আমাদের রুমের ভিতরে না, এটা হচ্ছে বারান্দাতে। তো রাত বাজে ২টা, এই সময় আসলে কেউ সজাগ থাকবে বলে আমার মনে হয় না। আমিও বন্ধুরা দরজাটা আর লাগাই নাই বাথরুমের। হঠাৎ করেই দেখি দরজাটা কেউ খুলে ফেললো। দরজাটা খুলেই দেখি আমার শ্বশুর আব্বা। আর শ্বশুর আব্বা আমাকে ডিরেক্ট হাতে নাতে আমাকে ধরে ফেলেছে যে আমার হাতে একটা বেগুন ছিল আর আমি এই কাজ করতেছি। শ্বশুর আব্বা আমাকে এমন অবস্থায় দেখে সে মুখে কামড় দিয়ে ফেলছে। সে আমাকে বলতেছে, "হায় হায় 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 মুক্তা, এত রাতে তুমি এখানে, তাও আবার এই অবস্থা? হ্যাঁ, এটা কি আমি স্বপ্ন দেখতেছি?" আল্লাহ! শ্বশুরের কাছে এমনভাবে ধরা পড়ে গেলাম বন্ধুরা, যে আমি এখন যে কিছু বলবো, সেই বলার মুখের ভাষাটাও আমার আর তখন ছিল না। আমি কি বলবো এখন? আমার কি বলার আছে? আমি আর কোনো কিছু বলতে পারতেছিলাম না। আমি শ্বশুর আব্বাকে একটা ধাক্কা মেরে বাথরুমের ভিতরে তাকে ফেলে এক দৌড় দিলাম। এক দৌড়ে একেবারে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল-টোসল করে শ্বশুর-শাশুড়ি, আমার স্বামী ব্যবসায় যাবে, দোকানে যাবে। তার জন্য পরোটা, নাস্তা সবার জন্য বানালাম। শ্বশুর আমার দিকে আর চোখে চোখে তাকাচ্ছে। আমি এই বিষয়টা বুঝতে পারতেছিলাম যে গতকাল রাতে আমাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। কিন্তু কি করব? কি করার আছে? কোনো কিছুই করার ছিল না। কোনো কিছুই আসলে করার ছিল না। এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু সত্যি কথা বলতে আমি টেবিলে সবাইকে খাবার দিচ্ছি, কিন্তু শ্বশুরের দিকে তাকাতে আমার ভীষণ লজ্জা লাগতেছিল। যে এরকম একটা আসলে কাজ করে বসেছি, এটা সত্যি একটা লজ্জার কাজ। আমি বেশিক্ষণ আর ডাইনিং টেবিলে থাকলাম না, চলে গেলাম।
বাড়ির সবাই আমাকে ডাকলো খাওয়ার জন্য। আমি আর খেলাম না, বললাম আমি পরে খাবো। তো একে একে বাসার সবাই চলে গেল। আমার শাশুড়িও তার এক বান্ধবীর এই মেয়ের বিয়েতে চলে গেল। শ্বশুরকেও যেতে বলেছিল, কিন্তু শ্বশুর আব্বা যায় নাই। সে বলল তার নাকি পাশে একটা কাজ আছে, সে বাসায় থেকে গেল। আর এদিকে আমি তো শ্বশুর আব্বা কিছুক্ষণ পর আমার রুমে সে আমাকে ডাকতেছে, মুক্তা, মুক্তা, দরজাটা খুলো। আমি বললাম, বাবা দরজাটা আমি খুলতে পারবো না, আপনি দয়া করে আমাকে মাফ করবেন, আপনার কোনো কিছু লাগলে আপনার রুম থেকে নিয়ে চলে যান। তখন আমাকে বললো, না, তোমাকে একটা দরকার ভীষণ, খুলো। আমি তো বুঝতে পারতেছি যে সে আমাকে কি বলবে বা তা কি বলার আছে। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, হয়তো সেই বিষয়ে আমাকে সে কোনো কিছু বলবে। আমি বললাম, বাবা আমি আপনার কোনো কিছুই করতে পারবো না, আপনি দয়া করে চলে যান। তখন সে আমাকে বললো, আরে দরজাটা খুলো, একটা ইমার্জেন্সি দরকার আছে, একটা ঘটনা ঘটে গেছে। তারপর ভাবলাম খুলবো না খুলবো না খুলবো না খুলবো না বলে দরজাটা খুললাম। আচ্ছা দেখি সে কি বলে, কি ইমার্জেন্সি দরকার। তখন দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই শ্বশুর আব্বা আমার রুমে ঢুকে গেল। ঢুকার পর আমি বললাম, আরে শ্বশুর আব্বা আপনি এটা কী করতেছেন? তখন সে আমাকে বলল, বৌমা একদম চুপ, কালকে রাতে তুমি এটা কী ঘটনা ঘটিয়েছ? হ্যাঁ, আমি এটা কী দেখলাম? তার মানে তুমি প্রতিদিন আমার ছেলে যখন ঘুমিয়ে পড়ে রাতের বেলা তুমি এই কাজ করো? হুম। তখন আমার চোখটা আর মাথাটা একদম নিচের দিকে ছিল। আমার মুখ দিয়ে তখন আর কোনো কথাই বের হচ্ছিল না। আমি লজ্জায় পুরো একদম লাল হয়ে গিয়েছিলাম। মানে কিছু যে বলবো, সত্যি কথা বলতে আমার গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না। তো আমি আর তখন কোনো কিছু বলতে পারলাম না। শ্বশুরাব্বা আমাকে আবারও জিজ্ঞাসা করলো, বৌমা আমি তোমাকে কিছু বলতেছি, তুমি কি আমার রিপ্লাইটা দিবে? আমি কি রিপ্লাই দেব? আমি কি বলবো? আমার তো আসলে বলার মতো তেমন কোনো ভাষা নেই। আমি তো একদম ভাষাগুলো হারিয়ে ফেলছি। আমার সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। আমি কি বলবো? আমি একদম লজ্জায় পাচ্ছি। তারপরে শ্বশুর আব্বা আমার মুখটা চেপে ধরল। চেপে ধরে আমাকে আবার বলতেছে, বৌমা আজকে প্রায় বিয়ের ১.৫ বছর হয়ে গেছে। সত্যি করে বলো তো, আলামিন আর তোমার মধ্যে কি হয়? তুমি প্রতি রাতে বাথরুমে গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে এই কাজ করো, আর এই জন্যই তোমাদের বাচ্চা হচ্ছে না। তোমার বাবা সেদিন মিষ্টি নিয়ে এসেছে, তোমার সন্তানের জন্য কাপড় নিয়ে এসেছে। বৌমা তুমি কি সেটা বলে গেছো? দয়া করে আমাকে বলো তোমাদের কি হয়েছে। তখন আমি বাবাকে বললাম, বাবা আমি আপনাকে এখানে কিচ্ছু বলতে পারবো না। দেখুন ঘরে যে কেউ যে কোনো মুহূর্তে চলে আসবে, তার জন্য আমাদের একটা প্রাইভেট সময় লাগবে। তখন বাবা আমাকে বলল, ওকে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তোমাকে আমি নিয়ে একটা পার্কে যাব। তখন শ্বশুর আব্বা এই শাশুড়ি তার বান্ধবীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসলো। তখন মাকে বলল যে মুক্তাকে নিয়ে আমি একটু হাসপাতালে যাচ্ছি, ওর তো বাচ্চা কাচ্চার জন্য একটা চেক আপ করাতে হবে, আলামিন তো অনেক ব্যস্ত, আমি ওকে নিয়ে যাই। তখন শাশুড়ি বললো, আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে যাও। তখন একটা সিএনজিতে করে আমরা গেলাম একটা পার্কে। পার্কে যাওয়ার পর শ্বশুর আব্বা তখন আমাকে বলল, এখন বলো এখানে কেউ নেই। তখন আমার চোখ দিয়ে আমি কি বলবো, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসেছে, আমার কান্না চলে এসেছে শ্বশুর আব্বাকে কিছু বলা লাগে। তখন শ্বশুর আব্বা তখন আমাকে আমার কষ্টটা সে বুঝতে পারছে। আমি বললাম, বাবা এখন আপনিই বলেন আমার কি করার আছে। তখন সে আমাকে বলল, তুমি আমাকে বিষয়টা বুঝিয়ে বলো। তখন আমি বললাম, আব্বা আপনার ছেলে খুব ছোটবেলায় দেখেই বন্ধুবান্ধবের সঙ্গে পর্নোগ্রাফিতে আসক্ত। সে ভিডিও দেখে দেখে প্রতিদিন সে গিটার বাজাতো ৫ বার, ১০ বার, ২০ বার। এই করে করে তার এটা একেবারে পুরোই নষ্ট হয়ে গেছে। এখন সে বিয়ে তো করেছে ঠিকই, কিন্তু সে তার স্ত্রীকে, তার বউকে সে একদম সুখ দিতে পারতেছে না। সে কিচ্ছু করতে পারতেছে না। এখন আপনি বলেন আমার কি করার আছে? আমি কি করব এমন অবস্থায়? আমি না পারতেছি আপনার ছেলেকে ছেড়ে চলে যেতে, না পারতেছি কিছু করতে। এখন আমি চাইলে তো আপনার ছেলেকে ছেড়ে চলে যেতে পারে আমার সুখের জন্য, কিন্তু আপনাদের পরিবারের সম্মান নষ্ট হবে। আপনাদের যে অর্জনটা ছিল, পরিবারের যে একটা মান সম্মান সব ছিল, সব কিছুই ধুলোয় মিশে যাবে। এখন আমি কি করব আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তাছাড়া আমার মা বাবা এত কষ্ট করে লোন তুলে আমাকে দুমদাম করে এই বিয়েটা দিয়েছে অনুষ্ঠান করে।
আমি তো সেটাও ভাঙতে পারতেছি না। কিন্তু আমার পক্ষে আসলে এভাবে থাকা সম্ভব হচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনার ছেলে তো আমাকে কিছুই দিতে পারতেছে না। সুখ, শান্তি কিছুই দিতে পারতেছে না। আসলে আমি এই সংসার কোনোভাবেই করতে পারতেছি না। আপনার ছেলে একটা সুস্থ, সবল একটা মানুষ। সে অফিসে যাচ্ছে, আসতেছে, দোকানদারি করতেছে, খাচ্ছে, দাচ্ছে। কিন্তু এই জিনিসটা সে আমাকে দিতে পারতেছে না। এই কথা শুনে শ্বশুরের জিহ্বায় একদম কথা বন্ধ হয়ে গেছে। শ্বশুর আমাকে তখন বলতেছে, বৌমা, বিষয়টা খুব জটিল। তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছ। এই বিষয়টা তোমার আমাকে আরও আগে জানানো উচিত ছিল। তখন আমি বললাম, বাবা, আমি কি করে আপনাদেরকে জানাবো? অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমার তো একটা মেয়ে মানুষ, আমার লজ্জা করে। আর আপনার ছেলের সম্মানের কথা চিন্তা করে আমি কিছুই বলি নাই। আমি মার কাছে এই কথাটা বলতে চেয়েছিলাম। শ্বশুরাব্বা তখন আমাকে এমন এক কথা বলল, যা আমি রীতিমতো শিহরিত হয়ে পড়লাম। সে আমাকে বলল, বৌমা, তুমি কি এই কথা আমাকে ছাড়া আর কাউকে বলেছ? আমি বললাম, না তো বাবা। তখন বলল, তুমি এই কথাটা আর কাউকে বইল না। শুনো, তোমার বাচ্চার দায়িত্ব আমি নিলাম। আমার ছেলে যেহেতু তোমাকে আসলে একটা সন্তান উপহার দিতে পারে নাই, তো আজকে থেকে তোমাকে আমি সেই সন্তানটা দিব, এবং আগামী 6 মাসের ভিতরেই দিব। আমি বললাম, বাবা, এটা কিভাবে সম্ভব? আপনার ছেলে কি এমন কি জাদু জানে যে দিয়ে দিবে? তখন সে আমাকে বলল, আরে পাগল, ছেলে না, ছেলে না। ছেলে তো তুমি বলছো অনেক ডাক্তার দেখাইছে, কাজ হচ্ছে না। দেখো, তোমার শাশুড়িও আর কি বলবো, তাকে দিয়ে আর আমার আর হয় না। আমিও তাকে আর মজা পাই না। বুঝো তো, অনেক দিন হয়ে গেছে, মানে পুরনো হয়ে গেছে। তাছাড়া তুমি একদম নতুন বউ আছো, তরতাজা, টাটকা আছো। তোমাকে খেয়ে একটা মজা পেয়ে যাবে আলাদা। শুনো বৌমা, আমি তোমার সন্তানের দায়িত্ব নিলাম। আমি তোমার গর্বে আমি সন্তান দিব, ঠিক আছে? কিন্তু বিনিময়ে তুমি কারো কাছে কিছু বলতে পারবে না। তোমার স্বামীকে প্রতিদিন দুধের সঙ্গে বা পানির সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিব। তারপর তোমার রুমে আমি আসব। আসার পর আমি সারা রাত তোমার সঙ্গে থাকব, এবং এইভাবে 6 মাসে আমি তোমার পেটে বাচ্চা এনে দিব। তারপর এই বাচ্চা আমার নাকি তোমার স্বামীর, হ্যাঁ, আমার ছেলের, কেউই বুঝতে পারবে না। আমার ছেলের নামে, আলামিনের নামে তুমি চালিয়ে দিবে। দেখো বৌমা, এতে করে আমাদের সংসারের মান সম্মানও নষ্ট হলো না, মাঝপথ থেকে একটা বাচ্চাও জন্ম হলো, সবাই খুশি হবে, তাছাড়া তুমিও শারীরিক সুখ পাইলা। আর এই বুড়ো বয়সে আমিও মনে করো একটা কচি মেয়ের স্বাদ পেলাম। আমি বললাম, বাবা, আপনি কি বলতেছেন এসব? আপনার মাথা ঠিক আছে? আপনি আমার শ্বশুর আব্বা, আমার স্বামীর বাবা, মানে আমার বাবার বয়সে, আমার বাবার সমতুল্য আপনি। আপনাকে আমি আমার বাবার মতো দেখি, আর আপনি এটা কি বলতেছেন? শ্বশুর তখন বলল, তুমি আমাকে বাবার মতো দেখো, আমি তোমার বাবা তো আর না। দেখো বৌমা, তুমি যদি এইভাবে চুপ হয়ে থাকো আর আমাকে যদি তুমি অনুমতি না দাও, তাহলে কিন্তু তুমি জীবনেও সন্তানের মা হতে পারবে না। আর তোমার শাশুড়ি গত পরশুদিন কি বলছিল, তুমি তো নিশ্চয়ই এই কথাটা শুনেছ, যে যেহেতু তোমার বাচ্চা হচ্ছে না, তারা আলামিনের আরেকটা বিয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের সংসারে তো আর কেউ নেই। এখন যদি আলামিনের বাচ্চা একটা না হয়, তুমি যদি একটা সন্তান না দিতে পারো, এখন এটা যে আলামিনের সমস্যা, এটা তো আর কেউ জানে না। তুমি কি চাও যে তোমার এই ঘরে আরেকটা সতীন আসুক? তোমাকেই তো সে সুখ দিতে পারে না, তাহলে আরেকজনকে কিভাবে সুখ দিবে? তখন আমি শ্বশুরাব্বাকে বললাম, বাবা, মাথাটা তো একদম গরম হয়ে আছে, এখন আমি কিছু বলতে পারবো না। আমি বাড়িতে যাই, একটু রিফ্রেশ হই, ফ্রেশ হই, তারপর ঠান্ডা মাথায় আমি আপনাকে জানাচ্ছি। শ্বশুরাব্বা তখন বলল, ঠিক আছে বৌমা, তুমি বাড়িতে যাও, যাওয়ার পর ঠান্ডা মাথায় তুমি একটা সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়ার পর তুমি আমাকে বাকি বিষয়বস্তুগুলো আমাকে জানাও। তো এরপর আমরা বাসায় আসলাম। বাসায় আসার পর শাশুড়ি জিজ্ঞাসা করলো, চেক আপ কেমন হয়েছে। তো ডাক্তার কি বলছে সে জানতে চাইল। শাশুড়িকে বললাম, জি মা, ডাক্তার তো ভালোই বলতেছে, তো আমরা তো এতদিন শুরু করি নাই, এখন আমরা শুরু করব। ডাক্তার বলছে আমাদের অবস্থা খুবই ভালো, পজিটিভ আছে। তো এই কথা শুনে শাশুড়ি খুব খুশি হলো।
তখন আমি বাথরুমে গিয়ে গোসল হলাম ঠান্ডা পানিতে, আর আমি চিন্তা করলাম শাশুড়িকে তো এত একটা বড় একটা মিথ্যা কথা বললাম, কিন্তু যদি না দিতে পারি তখন তো শাশুড়ি আমাকে ভুল বুঝবে, তখন তো আমি তার কাছে ধরা খেয়ে যাব। আর আমার স্বামীকে যদি আর একটা বিয়ে করিয়ে আনে, সে তো আমাকে সুখ দিতে পারলো না। আমি কি শ্বশুরের কথায় রাজি হয়ে যাব? কি করব? আমার মাথায় তখনও যেন কোনো কিছুই কাজ করতেছিল না। কিছুক্ষণ পর আমি শ্বশুরকে একটা ইশারা দিলাম, দিয়ে বললাম, বাবা আমি আপনার কথায় রাজি। আপনি রাত 11টায় যখন আমার স্বামী ঘুমিয়ে পড়বে, আপনি তখন আমার ঘরে চলে আসবেন, বাকিটা আমি দেখব। তারপর বন্ধুরা, প্রতিদিন আমরা রাতের খাবার শেষে, আমার স্বামী আসলে ওষুধ খায়, তার একটু শারীরিক সমস্যা আছে, আমি সেই ওষুধের সঙ্গে ওষুধের পানির গ্লাসে তাকে আমি একটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিতাম। সে ঘুমের ট্যাবলেটটা খেয়ে গাদার মতো সারা রাত ঘুমাতো। আর আমি ওই সময় শ্বশুর 11টার দিকে প্রায় আমার ঘরে আসতো। তখন আমরা আসলে এই কাজগুলো করতাম, মেলামেশা করতাম প্রতিদিন। রাত হ্যাঁ, রাত আসলে 11টা থেকে সকাল ভোর 5টা পর্যন্ত আমরা এরকম করতাম, কারণ 5টার পর আমার শাশুড়ি, সে আসলে নামাজ পড়তো, ঘুম থেকে উঠে যেত খুব ভোরে সকালবেলা। এই জন্য আমরা আর বেশি লেট করতে পারতাম না। তো বন্ধুরা, আমি যেমনটা ভেবেছিলাম যে আমার শ্বশুর একজন মুরব্বী বয়স্ক মানুষ, সে আসলে কেমন পারবে বা কেমনে কি হবে, কিন্তু বন্ধুরা আসলে সে, তার বয়স একটু বেশি হতে পারে, 42 বছর। হ্যাঁ, কিন্তু তার শরীরের পুষ্টি, তার মাংস আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবে। তার শরীর যে টাইট, আমি তো মাঝে মধ্যে আর কি করে বলি যে আব্বা আপনি কি এই যৌবনকালে কি জিম করতেন নাকি? সে আমাকে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে নাকি জিম করতো, তার শরীর এত টাইট ছিল। তো সে তো মনে করেন রাত 11টা থেকে আমার পাশে একদম সকাল ভোর 5টা পর্যন্ত, বিশ্বাস করেন আধা ঘন্টা যে ঘুমাবো এই সুযোগটা পর্যন্ত ছিল না। হ্যাঁ, তাছাড়া এই আমার মাঝে মধ্যে প্রস্রাবের ধরতো, আমি ওয়াশরুমে যাব প্রস্রাব করতে, সেই সুযোগটাও আমাকে সে দিত না। মানে এইভাবে এক টানা এরকম করতো। তো সত্যি কথা বলতে এইভাবে প্রায় 10 দিন হয়ে গেছে। আর জানেন, আমি এখন এতটা খুশি, আমি এখন এতটা আনন্দিত যে আমি আমার জীবনে এর আগে আমি কখনোই হয় নাই। সত্যি কথা বন্ধুরা, আমি এর আগে এতটা আনন্দিত কখনোই হয় নাই। দেখেন, বিয়ের আজকে আমার প্রায় 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এই 1.5 বছর আমি বলতে পারবো না যে একটা রাত আমার স্বামী আমাকে তৃপ্তি সহকারে আমাকে মনের মতো সুখ দিয়েছে, আমাকে আনন্দ দিয়েছে। প্রতিটা রাত আমি কান্না করে করে আমি বালিশ ভিজিয়ে ফেলতাম। ঠিক আছে, তো যাই হোক, শ্বশুরের সঙ্গে যদি সেদিন এই মুহূর্তটা ধরা না পড়তাম তাহলে কিন্তু আজকে এইরকমটা হতো না। আর এখন আমার শ্বশুর আমাকে যে সুখটা দেয়, এটা আমার কাছে এত আনন্দ লাগে, এত মজা লাগে, মনে হচ্ছে ভাই টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু এই যে শারীরিক পেটের যেমন একটা ক্ষুধা আছে, আমরা 3 বেলা ভাত খাই, সকালে ভাত খাই, রাতে খাই, দুপুরে খাই। হ্যাঁ, ক্ষুধা লাগলে কিন্তু ভাত ছাড়াও কিন্তু আরও অনেক কিছু খাই এক্সট্রা। তো মনেরও কিন্তু একটা সুখ, একটা খিদা আছে, শরীরের একটা ক্ষুধা আছে, সব কিছুর একটা ক্ষুধা আছে। আপনি যখন যে খিদাটা আপনার লাগবে, আপনি যদি ক্ষুধাটা না মেটাতে পারেন তখন তখন দেখবেন আপনার কী কষ্ট হয়। তো আমার ঠিক এরকম কষ্ট হতো, কিন্তু এখন শ্বশুর আব্বাকে পেয়ে মনে হচ্ছে আমার আর কোনো কষ্টই যেন কষ্ট না। হ্যাঁ, সত্যি কথা বলতে এখন আমি অনেক খুশি, আমি এখন অনেক আনন্দিত। আর এত আনন্দিত যে মুখে বলার মতো না। তো আমি শ্বশুর আব্বাকে প্রায় সময় বলি যে শ্বশুর আব্বা, আপনি যদি আমার সেদিন রাতে এই ঘটনাটা না দেখতেন তাহলে তো আজকে আপনি আমাকে এত সুখ, এত শান্তি দিতে পারতেন না। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, হ্যাঁ বৌমা, এটা ঠিক। আর সত্যি কথা বলতে তোমার শাশুড়ি বুঝছো, অনেক পুরনো হয়ে গেছে, আজকে প্রায় 25 বছর হয়ে গেছে। তোমার শাশুড়িকে আমারও আর ভাল লাগে না, মজা লাগে না বুঝছো। তোমার মতো এরকম একটা যুবতী আমি খুঁজতেছিলাম এতদিন, কিন্তু কি বলতো,
সম্মানের খাতিরে কাউকে কিছু বলিও না। টাকার লোভ দেখাইলে হ্যাঁ হয়তো পেয়ে যেতাম, কিন্তু ভয় করে। কিন্তু বৌমা, তোমাকে বিশ্বাস করা চান চোখ বন্ধ করে। তাছাড়া তুমি আমাকে প্রতি রাতে যেই সুখটা দিচ্ছ আমাকে, যেই আনন্দটা দিচ্ছ, তোমার শাশুড়ির সঙ্গে তাকে যখন বিয়ে করেছিলাম এইরকম করেছিলাম। তো বৌমা, আমার তো ভীষণ মজা লাগতেছে, আমার তো খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, তোমার কেমন লাগে? হ্যাঁ, আমি কি তোমার এই চাহিদা ঠিকঠাকভাবে মেটাতে পারতেছি? আমি তখন বললাম, পারতেছেন মানে আব্বা? আমার তো ঠিকঠাকভাবেই চাহিদা মিটতেছে। সত্যি কথা বলতে, আমার স্বামী তো আমাকে বিয়ের পরে একটা রাতও আমাকে ঠিকঠাকভাবে আমাকে তৃপ্তি দিতে পারে না। আর আপনার ছেলে তো 30 সেকেন্ডে শেষ। হ্যাঁ, আর আপনি তো বাপরে বাপ, সারাটা রাত, হ্যাঁ, সেই ফিলিংস, সেই মজা। তখন এইভাবে প্রায় 6টা মাস চলে গেল। 6 মাস পর আমি ধীরে 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 আমি প্রেগনেন্ট হলাম, মানে আমি বাচ্চার মা হতে যাচ্ছি, আমি গর্ভবতী হয়েছি। আর এটা আমাকে কে করছে জানেন? আমার স্বামীর বাবা, মানে আমার শ্বশুর আব্বা। চিন্তা করেন বন্ধুরা, বাচ্চা দেওয়ার কথা কার, আর কে বাচ্চা দিচ্ছে। যাই হোক, তখন আমার স্বামী আমাকে একদিন বলতেছে, মুক্তা, কি ব্যাপার, তোমার গর্ভে বাচ্চা কেমনে কি? তুমি কি কোনো পুরুষের সঙ্গে এটা করেছ? তখন আমি চিন্তা করলাম যে আমি যদি আমার শ্বশুরের কথাটা স্বামীকে বলে দেই, তাহলে সে তার বাবাকে একটু অন্য চোখে দেখবে, লজ্জা পাবে। তখন আমি আমার স্বামীকে বললাম, আরে না, আমি তো কেউ সঙ্গে কোনো কিছু করি নাই। দেখো, ডাক্তারের সব কিছু সবসময় ঠিক হয় না, মাঝে মধ্যে মিস্টেকও হয় চেক আপ। আমার মনে হয় ডাক্তার মিস্টেক করছে, বুঝছো? এটা তো তোমারই বাচ্চা। আমার স্বামীও দেখলাম অনেক খুশি হলো। ওইদিকে আমার বাপের বাড়ির মা, বাবা, আমার বোন, ভাই, এদিকে আমার শাশুড়ি, সবাই, আমার ননদ যারা ছিল, সবাই অনেক খুশি। সবাই অনেক খুশি। মানে আমাকে পুরো তারা মাথায় করে রাখতেছে একটা বাচ্চার জন্য। আমাকে দিয়ে কোনো কাজ করতে দেয় না, সারাক্ষণ আমার খেয়াল রাখে, আমার সেবা যত্ন করে। মানে আমি অনেক হ্যাপি, আমি অনেক আনন্দিত সত্যি কথা বলতে। এত সুখ পেয়ে, এত ভালোবাসা পেয়ে, সবার এত এত ইয়ে পেয়ে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আসলে এভাবেই আমার দিন কাটতে লাগলো, এভাবেই আসলে আমি চললাম। তো এর কিছুদিন পর হঠাৎ করে আমার ডেলিভারি, বাচ্চা। তো আমার একটা মেয়ে সন্তান হলো, এবং সেই সন্তানের নাম রাখলাম ফারিয়া। তো আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি, সবাই এখন অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। তো যেহেতু আমার বাচ্চা হয়েছে রিসেন্ট, আমি আমার শ্বশুরকে বললাম যে, বাবা, আমি তো এখন আপাতত পারবো না, বাচ্চা হয়েছে, আপনি কয়েকটা দিন একটু রেস্ট নেন। শ্বশুর আব্বা আমাকে বলল, শুনো বৌমা, বাচ্চা তো হয়েছে, কিন্তু আমাকে তুমি দিতে হবে, কারণ তুমি এখন আমাকে অভ্যাস করে ফেলেছো, বুঝছো? এখন যদি এটা না দাও, আমার একদম ভাল লাগে না। আমি বললাম, ঠিক আছে, আমি দেব আপনাকে, আমি তো আর না করি নাই। তাছাড়া আমারও তো দরকার এটা, তাই না? তো যাই হোক, এখন আসলে সবাই অনেক বেশি হ্যাপি, অনেক বেশি খুশি। আর আমিও সত্যি কথা বলতে অনেক বেশি খুশি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম শ্বশুরের শিকার হয়েছ? আমি তো আসলে পরিস্থিতি শিকার। আর এই সব কিছু আমি নিজেই জেনে বুঝেই করেছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না। তো আমাদের জীবনে এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। তো তোমাদের সঙ্গে এরকম কি কি ঘটনা ঘটছে, কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।